প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রভাষক, গণিত বিভাগ, নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়। লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বৃত্ত। বৃত্ত হচ্ছে প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ের দুইটা প্রশ্নমালা আছে, 4-এর 1, 4-এর 2। এই 4-এর 1 এই চ্যাপ্টারের বেসিক বিষয় আমরা আলোচনা করব এবং গত ক্লাসে আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম। তারপর থেকে আমরা আজকে আলোচনা করব। তোমরা যে যেখানে আসো, তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। যদি কোনো কিছু তোমাদের জানার ইচ্ছা বা কোনো কিছু প্রশ্ন করার চিন্তা থাকে, তোমরা কমেন্টে দিতে পারো। আমি পরবর্তী ক্লাসে সেইটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তা যাই হোক, আমরা এখন বৃত্তে চলে যাই। বৃত্তের গত ক্লাসে আমরা যে বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। যেমন দুইটা বৃত্তের সমীকরণ আমরা আলোচনা করেছিলাম, যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দু এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আরেকটা আমরা আলোচনা করেছিলাম নির্দিষ্ট কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। সেখানে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ ছিল। আমরা সাধারণ বৃত্ত, এই সাধারণ বৃত্তের কেন্দ্র হচ্ছে কেন্দ্র -g - f এবং ব্যাসার্ধ √g² প্লাস f² - c। এই সাধারণ বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। এখন প্রশ্ন হচ্ছে যে এই সাধারণ বৃত্তের কেন্দ্র কিভাবে আসলো, কোথা থেকে আসলো এবং ব্যাসার্ধও কোথা থেকে আসলো। এখন আমরা আলোচনা করব যে সাধারণ বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা বের করব। দেখো আমরা কিভাবে বের করতে পারি। আমরা এটাকে যদি এইভাবে লিখি, x স্কয়ার প্লাস 2gx প্লাস g স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2fy প্লাস f স্কয়ার ইকুয়াল টু g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। অর্থাৎ আমরা এখানে অতিরিক্ত নিলাম জি স্কয়ার এবং এফ স্কয়ার। এই অতিরিক্ত যে দুইটা জিনিস নিলাম, সেই দুইটা জিনিস আমরা সমতা করে দিলাম, অর্থাৎ ডাইন সাইডে লিখলাম। তাহলে আমাদের এটা আসে এক্স প্লাস জি এর হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস এফ হোল স্কয়ার ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস c এর হোল স্কয়ার। এখন এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি, x মাইনাস g এর হোল স্কয়ার প্লাস y মাইনাস f এর হোল স্কয়ার ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস c এর হোল স্কয়ার। অর্থাৎ আমরা যে নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ বের করেছিলাম বা শিখছিলাম, সেই নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, অর্থাৎ x - h হোল স্কয়ার
প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। যদি এটার সাথে আমরা তুলনা করি তাহলে কিন্তু আমাদের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা সাধারণ বৃত্ত থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ যেটা আমরা লিখছিলাম সেটা কিভাবে আসছে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা সাধারণ বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কোথা থেকে আসলো সেটা আমরা শিখলাম। এখন আমরা শিখব আরও কিছু নতুন তথ্য, যে একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু এ অফ x1 y1 বি অফ x2 y2। প্রশ্ন হচ্ছে x1 y1 ও x2 y2 এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাকে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয়। তাহলে একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু আছে, এই প্রান্ত বিন্দুটাকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ আমরা সরাসরি লিখি x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস ওয়াই মাইনাস y1 ইন্টু ওয়াই মাইনাস y2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। যদি কোনো অঙ্কে একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু থাকে সেক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ এভাবে বের করব। কিন্তু এইটা আবার কোথা থেকে আসলো এটা আমরা এখন শিখব, যে এই ব্যাসের প্রান্ত বিন্দু ধরে যে অঙ্কিত বৃত্তের সমীকরণটা আমরা লিখলাম, এটা তো লিখলাম মুখস্থ, তাই এইটা কোথা থেকে আসলো আমরা সেই বিষয়ে ব্যাখ্যা করব। তাহলে আমরা যাই দেখি কিভাবে আমরা এটা বের করতে পারি। তাহলে আমরা প্রথমে এখানে মনে করি ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় এ অফ x1 y1 এবং বি অফ x2 y2, আর এই বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু পি অফ x, y। এই বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু পি অফ x, y। এখন আমরা লিখি এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এ পি বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এপি লম্ব পিবি, অর্থাৎ এপি লম্ব হচ্ছে পিবি। তাহলে এপি লম্ব হচ্ছে পিবির উপরে এপি লম্ব, এ পিবি 90 ডিগ্রি যদি হয় তাহলে এপি লম্ব হচ্ছে পিবির উপরে। তাহলে আমরা এখন বের করি এপি রেখার ঢাল, অর্থাৎ দুই বিন্দুগামী রেখার ঢাল। তাহলে এপি রেখার ঢাল কত? এপি রেখার ঢাল y মাইনাস y1 ভাগ x মাইনাস x1। পিবি রেখার ঢাল, পিবি রেখার ঢাল y মাইনাস y2 x মাইনাস x2। এখন
দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে ঢাল দ্বয়ের গুণফল হবে -1। তাহলে দুইটা যে রেখা যেহেতু পরস্পর লম্ব সেহেতু আমরা লিখতে পারি অতএব y মাইনাস y1 ভাগ x মাইনাস x1 গুণ y মাইনাস y2 ভাগ x মাইনাস x2 ইকুয়াল টু -1। দুইটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে আমরা এখন আর গুণন করি। যদি আমরা আর গুণন করি তাহলে জিনিসটা এরকম আসে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু মাইনাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। তাহলে আমরা যদি এই সাইড নিয়ে আসি x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা যে ফর্মুলাটা পেলাম সেই ফর্মুলাটা হচ্ছে দুইটা বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এখন আমরা তাহলে এই ফর্মুলাটা আমরা পেলাম কোথা থেকে আসলো, এরপরে আমরা আলোচনা করব তাহলে আমরা মনে করি যে একটা বৃত্ত এ আছে একটা বৃত্ত। এখন একটা বৃত্তের উপরে আমরা এমন একটা বিন্দু বা যে কোনো একটা বিন্দু নেব, সেই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত না ভিতরে অবস্থিত না পরিধির উপর অবস্থিত, এইটা আমরা কিভাবে বুঝব। ধরে নিলাম এই বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5 এই বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তের উপরে আমরা একটা বিন্দু নেব, যে বিন্দুটা কোথায় অবস্থা, সেই বিন্দুটার অবস্থান কোথায়, সে কি বৃত্তের ভিতরে অবস্থিত না বৃত্তের বাইরে অবস্থিত না বৃত্তের পরিধির উপর অবস্থিত, এই বিন্দুটা আমরা এটা কিভাবে নির্ধারণ করব। তাহলে নির্ধারণ করব এভাবেই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন ধরে নেওয়া যাক যে এখানে একটা বিন্দু 1,2, এই বিন্দুটা কোথায় অবস্থিত। তাহলে এই বিন্দুটা আমরা এই বাম পাশে দিয়ে আমরা বিন্দুটা পাস করে দেব। যদি বাম পাশে বিন্দুটা পাস করে দিই তাহলে আমাদের আসে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5। এটা যদি আমরা করি তাহলে আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 5 সমান সমান 5 মাইনাস 5 সমান সমান 0। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এইটার মান যদি 0 সমান হয়, তাহলে এই বিন্দুটা পরিধির উপর অবস্থিত। যেহেতু এটার মান 0 সমান হয়েছে, এর বাম পক্ষে যদি আমরা পাস করে দিই, এই বিন্দুটা পাস করে দিলে 0 আসছে, অর্থাৎ এই বিন্দুটা এই পরিধির উপর অবস্থিত। যদি এটা এখানে 3, এখানে বিন্দুটা 3, তাহলে আমরা যদি পাস করে দেই তাহলে এখানে 3 স্কয়ার, তাহলে এখানে আসলো 10, তাহলে এখানে আসলো হচ্ছে 5, অর্থাৎ 0 অপেক্ষা বড়। অর্থাৎ এই বৃত্তের বাম পাশে আমরা এই বিন্দুটা পাস করে দিলে যে মানটা আসলো সেটা 0 অপেক্ষা বড়। যদি 0 অপেক্ষা বড় হয় তাহলে এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করবে, অর্থাৎ এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করবে। যদি এই বিন্দুটা এইটা দিয়ে পাস করে দিয়ে বাম পক্ষে যদি পাস করে দিয়ে সেটা 0 অপেক্ষা বড় হয়। আর যদি 0 অপেক্ষা ছোট হয়, অর্থাৎ এখানে যদি 1 হয় তাহলে এখানে আসবে 2, তাহলে এখানে আসবে -3, অর্থাৎ 0 অপেক্ষা ছোট।
আর যদি এই বিন্দুটা যদি পাস করে দেওয়া হয় এখান থেকে, এই বৃত্তের বামপক্ষে যদি পাস করে দেওয়া হয় এবং সেটা যদি শূন্য অপেক্ষা ছোট হয়, যেহেতু নেগেটিভ মান শূন্য অপেক্ষা ছোট, শূন্য অপেক্ষা ছোট হলে এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করবে। তাহলে আমরা শিখলাম একটা বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করবে, না বৃত্তের বাইরে অবস্থান করবে, না বৃত্তের ভিতরে অবস্থান করবে, তা সম্পূর্ণ নির্ধারণ করবে এই যে বৃত্তটা থাকবে সেই বৃত্তের বাম পক্ষে মান বসাই দিয়ে আমাদের এই তিনটা শর্ত যদি শূন্য সমান হয় তাহলে বিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থান করবে, যদি শূন্য অপেক্ষা বড় হয় তাহলে বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করবে, যদি শূন্য অপেক্ষা ছোট হয় তাহলে বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করবে। তাহলে কোনো বিন্দু যদি বৃত্তের কোথাও অবস্থান করবে এই বিষয়ে আমরা শিখলাম। আচ্ছা, আমরা আরেকটা নতুন বিষয় শিখব। একটা শর্ত, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দ্যান শূন্য। যদি ব্যাসার্ধ বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি শূন্য অপেক্ষা বড় হয় তাহলে এটা একটা বৃত্ত নির্দেশ করবে। যদি শূন্য অপেক্ষা বড় হয় তাহলে এটা বৃত্ত নির্দেশ করবে, আর যদি এটা শূন্য অপেক্ষা ছোট হয় তাহলে এটা বৃত্ত নির্দেশ করবে না, কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না। এই জন্য ব্যাসার্ধ যদি শূন্য অপেক্ষা বড় হয় তাহলে এটা বৃত্ত নির্দেশ করবে, আর যদি ব্যাসার্ধ যদি শূন্য অপেক্ষা ছোট হয় তাহলে এটা বৃত্ত নির্দেশ করবে না। জে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা যদি সমান সমান শূন্য হয়, অর্থাৎ ব্যাসার্ধ যদি শূন্য হয় এটা একটা বৃত্ত নির্দেশ করবে, কিন্তু সেই বৃত্তটা হবে হচ্ছে বিন্দুবৃত্ত, সেই বৃত্তটা হবে বিন্দুবৃত্ত। তাহলে আমরা সাধারণ বৃত্ত থেকে যে তথ্যগুলো পেলাম যে সাধারণ বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা আমরা কিভাবে বের করব, আর দুইটা ব্যাসের প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, এবং কোন বিন্দু বৃত্তের ভিতরে না বাইরে না পরিধির উপর অবস্থিত এ বিষয়ে জানতে পারলাম, আর ব্যাসার্ধের উপর ভিত্তি করে কোনটা বৃত্ত না আর কোনটা বিন্দুবৃত্ত এই বিষয়ে আলোচনা করলাম। আর আমরা এখন নতুন বিষয়ে আলোচনা করতে গেলে আমার কাছে সময় আছে 1-2 মিনিট, এই জন্য এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব এই বৃত্তের এই প্রশ্নমালার বাকি যে বেসিকটুকু আছে সেই বেসিকটুকু পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখা এবং শোনার চেষ্টা করো। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা বা জানার থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের কমেন্টে যদি কোনো কোশ্চেন থাকে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আপ্রাণ। লাইভ ক্লাসের আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।